সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষার প্রতিদিনে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল, পাওয়ার্ড বাই সিং হেলথ। আমরা আজকে কথা বলবো থ্যালাসেমিয়া নিয়ে। থ্যালাসেমিয়া একটি রক্তরোগ এবং এই রোগে আমাদের সমাজে অনেক পরিবার অনেক কষ্টের মধ্যে আছেন, কারণ তাদের বাচ্চারা এই রোগে ভুগছেন। এই রোগটি কিভাবে হয়, কেন হয় এবং সেটার চিকিৎসা কী, প্রতিরোধ উপায় কী, সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। সেজন্য আমাদের স্টুডিওতে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন আমাদের সঙ্গে। আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আমার ডান দিকে রয়েছেন ডক্টর আং হিংসু। হি ইজ দ্য সিনিয়র কনসালটেন্ট হেড ডিপার্টমেন্ট অফ হেমাটোলজি, সিঙ্গাপুর জেনারেল হসপিটাল। আই ওয়েলকাম ইউ টু দিস প্রোগ্রাম। এবং আমার বাম দিকে রয়েছেন প্রফেসর ডক্টর এম এ খান। তিনি একজন বিশিষ্ট রক্তরোগ বিশেষজ্ঞ বাংলাদেশে এবং একই সঙ্গে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একসময় বিভাগীয় প্রধান ছিলেন রক্তরোগ বিভাগে। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি শুরু করব প্রফেসর এম এ খান আপনাকে দিয়ে। সেটা হচ্ছে যে থ্যালাসেমিয়া রোগটি সম্পর্কে আমরা কতটুকু জানি সেটা আমরা ঠিক জানি না। কারণ হচ্ছে যে এখনও আমরা দেখতে পাই প্রচুর রোগী থ্যালাসেমিয়া আক্রান্ত হচ্ছেন এবং চিকিৎসা অনেকে পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না। থ্যালাসেমিয়া রোগটা আসলে কি? থ্যালাসেমিয়া আসলে একটা বংশগত রক্তরোগ, যেটাকে আমি বলি জেনেটিক ডিজিজ, যেটা বংশের মাধ্যমেই বাচ্চাদের মধ্যে এটা আসে। এবং এখানে মূলত যে হেমোগ্লোবিন রয়েছে তার মধ্যে গ্লোবিন যে চেইন, এই চেইনটা প্রস্তুত বা তৈরির মধ্যে একটু গণ্ডগোল থাকে, জেনেটিক ব্যাপার, যে কারণে আলফা জিন অথবা বিটা জিনের মাধ্যমে যে গ্লোবিন চেইন তৈরি হচ্ছে এটা কম হচ্ছে অথবা বেশি হচ্ছে, যার ফলে যে হেমোগ্লোবিনটা আংশিক অথবা পুরোপুরি তৈরি বন্ধ হয়ে যায়। যার ফলে একটা রক্তকণিকার মধ্যে এই যে এক্সেস বিটা বা আলফা গ্লোবিনটা যখন বেশি হয়ে যায় তখন কোষের মধ্যে এটা তলানি পড়ে। আলটিমেটলি এটাকে বলা হয়, এক সময় এই রক্তকণিকাগুলো ভেঙে যায়, এটাকে এক ইনইফেক্টিভ ইরিথ্রোপয়েসিস বা হেমোলাইসিস বলি, যেটার কারণে রক্তকণিকাগুলো সময়ের পূর্বেই ভেঙে যাচ্ছে এবং তার রক্তশূন্যতা দেখা দিচ্ছে। I'll come to Dr. Ang. So what's the reason behind the thalassemia disease? Why it happens to people? Well, it's a hereditary or inherited condition that is affecting the red blood cell. And how it affects the red blood cell is because in the red blood cell, the molecule that carries oxygen is called hemoglobin. And hemoglobin has got two protein chains in the human. The two prominent protein chains that is common in the normal hemoglobin is called the alpha and the beta globin chains or protein chains. Each of them is encoded by genes. And in thalassemia, what happens is that there is abnormality of the gene that encodes for both the proteins. So what happens is that if you take the example of a patient with the two types of thalassemia, one is called alpha and the other one is called beta. In the alpha thalassemia patient, they lack the gene that signals the production of the alpha protein chain. As a result of that, the production of the alpha globin chain is reduced and there's leftover beta chain that's not bound to the alpha chain. So that excess of the beta chain then causes an unstable condition in the red cell and causes the red cells to break down, usually within the bone marrow. So as a result of the breakdown of the cell, what happens is that there will be insufficient amounts of hemoglobin as well as red cell that is available to carry oxygen for the patient. So similarly, in the situation of beta thalassemia, it is a production of the beta protein chain that is defective, and some result again is that there's a reduction in the amount of hemoglobin. So the consequence of that is that patients will end up with anemia, which is a condition that describes the hemoglobin level being lower than normal. And the issue, of course, of thalassemia is that as an inherited condition, it is passed down from parents to their children, and there are, of course, different manifestations or different severities of thalassemia in the population. প্রিয় দর্শক, ডক্টর আং যেটা বলছিলেন সেটা হচ্ছে যে
থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ এবং বাবা মায়ের কাছ থেকেই মূলত আসলে এই জেনেটিক বৈশিষ্ট্য পরবর্তী সন্তানের কাছে প্রবাহিত হয় এবং সেটার কারণে রক্ত ভেঙে যায়, যেটি ডক্টর এম এ খানও বলছিলেন, রক্ত ভেঙে যায় এবং রোগীর রক্ত শূন্যতা দেখা দেয়। এবার আমি ডক্টর এম এ খান আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে এই রোগটি কেমন কমন, কতটুকু, আমাদের কি পরিমাণ রোগী আছে আপনাদের? আমাদের দেশে পুরাতন একটা পরিসংখ্যান ছিল, যেটাতে বলা হয়েছিল 7% ক্যারিয়ার রয়েছে, অর্থাৎ বিটা থ্যালাসেমিয়া ট্রেট এবং ই ট্রেট। কিন্তু অতি সম্প্রতি 2024-এ ন্যাশনাল থ্যালাসেমিয়া সার্ভে করা হয়েছে, করে দেখা গেছে আমাদের দেশে 11% থ্যালাসেমিয়া ক্যারিয়ার রয়েছে। এর মধ্যে থ্যালাসেমিয়া ই ট্রেট বেশি, প্রায় 8%, অ্যান্ড বিটা থ্যালাসেমিয়া ক্যারিয়ার হচ্ছে 2.5%। সর্বমোট কিছু সংখ্যক সিকেল সেল আর কিছু সংখ্যক হেমোগ্লোবিন ডি ট্রেট রয়েছে, সব কিছু মিলে 11%-এর মতো। তো আমি যদি বলি 17 বা 18 কোটির দেশে এই বিরাট সংখ্যা, প্রায় 2 কোটির মতো আমাদের দেশে বাহক রয়েছেন। এটা একটা ভয় পাওয়ার মতো, আশঙ্কা করার মতো একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ এই ক্যারিয়ারের সঙ্গে একজন ক্যারিয়ার যখন বিয়ে হবে, তখন থ্যালাসেমিয়া রোগী হিসাবে তার সন্তানরা জন্ম নিতে পারে। অনেক ধন্যবাদ। So Dr. M. A. Khan was telling that near about 11% carrier is there in Bangladesh. So what is the picture of Singapore? So there's a geographical distribution of thalassemia. In Bangladesh, as Dr. Said, that it's about 11 to 12% in Bangladesh. In Singapore, the carrier rate for thalassemia, both alpha as well as beta, is about 5%. We possibly have a slight predominance of alpha thalassemia over beta thalassemia. The other condition that has been mentioned that sometimes gets combined with thalassemia is hemoglobin E. And hemoglobin E is also found in our population of patients, but it follows a racial distribution. Hemophilia E is more common among the Malay, ethnic Malay population in Singapore. So overall, thalassemia is about 5% in Singapore. প্রিয় দর্শক, ডক্টর আং যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আমাদের দেশে যদিও এটা 11%, কিন্তু সিঙ্গাপুরে 100 জনের মধ্যে হয়তো 5 জন থাকেন যারা এই থ্যালাসেমিয়া রোগটি বাহক হয়ে থাকেন। ডক্টর এম এ খান, আপনার কাছে আসছে সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে এটার প্রধান লক্ষণ অনেকটা যে রক্তশূন্যতা, কিন্তু রোগী তো আসলে বুঝতে পারবেন যে তার রক্তশূন্যতা হচ্ছে। রোগী আসলে কি কি লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসে? হ্যাঁ, আমাদের দেশে এত ক্যারিয়ার কিন্তু শনাক্ত করা ডিফিকাল্ট। দেখে হয়তো পরীক্ষা করে বোঝা যাবে, কিন্তু রোগীদেরকে সহজে শনাক্ত করা যাবে। একটা থ্যালাসেমিয়ার রোগীরা, যারা আমরা থ্যালাসেমিয়া মেজর বলি বা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট যে সব থ্যালাসেমিয়ার রোগী, তারা কিন্তু 6 মাস বয়স থেকেই রক্তশূন্যতায় ভোগে। এবং তাকে যদি একটা সিম্পল একটা সিবিসি পরীক্ষা করি, তাতেই বোঝা যাবে তার রক্তশূন্যতা, এবং হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে হয়তো কনফার্ম করব। কিন্তু তার প্রাথমিকভাবে রক্তশূন্যতাই ধরা পড়বে। কিন্তু বয়স যাওয়ার সাথে সাথে যদি সে ঠিকমতো ট্রান্সফিউশন না পায়, এসব ক্ষেত্রে দেখা যাবে তার বাহ্যিক একটা পরিবর্তন ঘটে। মুখের মধ্যে মঙ্গোলিয়ান ফেসিসের মতো হতে পারে, তার জন্ডিস থাকবে। 2-3টা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট থ্যালাসেমিয়া রোগীদের বেলায় শনাক্ত করার জন্য। একটা হলো রক্তশূন্যতা, 2 নম্বর হচ্ছে জন্ডিস, যেটাকে বলি চোখ হলুদ হয়ে যাবে। তৃতীয়ত পেটের মধ্যে একটা চাকা থাকবে, যেটাকে আমরা বাংলায় বলি স্প্লিহা বা স্প্লিন। এই 3টা জিনিস একটা ভালো একটা হেমোলাইটিক এনিমিয়ার জন্য সহজ লক্ষণ। এছাড়া আরও কিছু সময় বয়সের সাথে সাথে তার শর্টনেস, গ্রোথ রিটার্ডেড হওয়া, তারপরে মঙ্গোলিয়ান ফ্যাসিস, এইসব লক্ষণ করা। তার মানে শুরুতে আসলে খুব মারাত্মক কোনো লক্ষণ নিয়ে এটা প্রকাশিত হয় না, সিভিয়ার অ্যানিমিয়া থাকে। তখন আমরা যদি দেখি যে এই বারবার রক্ত দিতে হয়, ছোট বয়সে তার অ্যানিমিয়ার অন্য কারণগুলো যদি এক্সপ্লোর করি আর সিম্পল সিবিসি করি, আমরা অনেকটা আজ করতে পারি যে দেখে যে এটা হতে পারে, তখন ইলেকট্রোফোরেসিস করে কনফার্ম করা যাবে। ভেরি ইজি আসলে ডায়াগনোসিসটা করা। So we are talking about the sign symptoms with Dr. M. A. Khan. So I'll ask you regarding the investigation. How do you diagnose a case of thalassemia? I think it is useful to understand that thalassemia, as I mentioned, there's a whole range of severity. And the term thalassemia, if we use it to describe severity,
which is called the phenotype or the severity, we can divide them into thalassemia minor or thalassemia trait. Then there's thalassemia intermediate, there's intermediate severity. And of course there's, in between major and minor. In between major and minor. And of course there's thalassemia major, whereby it is a severe type of thalassemia. Now the presentation very much differs slightly between the alpha and the beta thalassemia. In the alpha thalassemia, it occurs because of a loss of genes, and there are usually 4 genes that encodes for the alpha thalassemia. If you lose all 4 genes, you don't make normal hemoglobin. In such group of patients, mostly the abnormality occurs in the unborn baby, and many of these unborn babies eventually develop a condition called Barrett's hydrops, and they don't survive until they deliver. So they manifest very early. If you lose 3 of the genes and you have only 1 of the alpha gene, you have a condition called hemophilia hemoglobin H disease. And in hemoglobin H disease, most of the time it's either a thalassemia intermediate or more towards a minor. You're probably somewhere in between rather than the severe type of genes. And of course, the ones who lose 2 genes or lose only 1 gene, they're usually alpha thalassemia minor, and they usually don't have too much of symptoms for patients. Slightly different story for the beta thalassemia, because in beta thalassemia it's caused by mutation of the gene. If you lose, if you inherit 2 copies of the beta thalassemia gene, you then develop a condition called thalassemia major, for which you require blood transfusion. And because of the varying severity of the condition and so on, in alpha thalassemia, usually it manifests very early, soon after birth, because you don't have the alpha protein chain, you make normal hemoglobin. Patients are born either with the anemia, and if they are severe anemia, enough either thalassemia intermediate or the thalassemia major, at birth they will have anemia. They will have low blood counts already. From the very early age? From the very early age, very soon after birth. Beta thalassemia is slightly different, because in beta thalassemia, the normal hemoglobin is made up of alpha as well as beta chain. The newborn babies have a slightly different kind of hemoglobin called hemoglobin F. And usually they are born with increased proportion of hemoglobin F, but it changes over to the normal adult hemoglobin of alpha and beta, usually about the 6 months of age. So in the thalassemia major, the usual time whereby the anemia or the low blood count starts is usually about 6 months onwards, as opposed to alpha thalassemia, where the severe form can occur very early, soon after birth. If you're intermediate or you're minor, you may not be discovered until later in life, especially for the minor. Most patients with thalassemia minor, where the hemoglobin level is just below normal by 1 or 2 grams, they may not know that they have thalassemia until... Rather they cope up with the situation. Yes, until they go and do other blood tests for other things, and then it's discovered that the blood counts are abnormal. So how do you diagnose the cases? So usually it then depends on the presentation. If you are thalassemia major that requires transfusion, the child will be unwell, the child will look pale and sickly, and will likely prompt the patient to be brought to hospital attention. Thalassemia major that happens at that early age requires blood transfusion, because the hemoglobin level can go down to be very low, 2 to 3 grams, as opposed to about 12 to 14 grams for the normal range. So if they are not brought to medical attention and they receive blood transfusion, they don't survive. So the presentation is quite dramatic, especially for thalassemia major. In the thalassemia intermediate and the minor, the symptoms are less. For the intermediate, they may be found to be pale and so on, so the diagnosis is still made when it's brought to medical attention with a blood count that is done. And of course for minor, it's usually an incidental discovery because of other screening blood tests that's done. Yeah. So many thanks. প্রিয় দর্শক, ডক্টর আং যেটা বলছিলেন সেটা হচ্ছে যে থ্যালাসেমিয়ার অনেকগুলো ভাগ রয়েছে, যেমন মেজর, মাইনর বা ইন্টারমিডিয়েট, এবং যেগুলো থ্যালাসেমিয়া মেজর সেগুলোতে যতটা গুরুতরভাবে রোগ প্রকাশিত হয় অন্যগুলোতে সেরকমভাবে হয় না, এবং সে কারণে দেখা যায় যে অনেক সময় অনেক দিন পরে এসে রোগটা ধরা পড়ে এবং কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটা রোগ নির্ণয় করা যায়। ডক্টর এম এ খান, আপনার কাছে আসতে সেটা হচ্ছে যে
যে পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা আপনারা বলছেন, এই পরীক্ষা নিরীক্ষাগুলো কতটুকু আমাদের দেশে করা সম্ভব, বা আপনাদের কি রোগ নির্ণয় করতে কোনো ধরনের সমস্যা হয় কিনা আমাদের দেশে এই থ্যালাসেমিয়া রোগ? থ্যালাসেমিয়া আসলে রোগ নির্ণয়টা জটিল নয়। প্রথমত যে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট যেটা করি বা পেরিফেরাল ব্লাড ফিল্ম, এখানে একটা এমসিভি, এমসিএইচ এগুলো দেখে আমরা বুঝতে পারি এখানে নাম্বার অফ দ্য আরবিসি আর এই সেলের সাইজ দেখে এর মধ্যে একটা তারতম্য ইন প্রপোর্শনেট থাকে। তখন আমরা ধারণা করি এটা থ্যালাসেমিয়া বাহক হতে পারে, ক্যারিয়ার হতে পারে, অথবা হেমোগ্লোবিন তো কম থাকে। তখন আমরা তাকে যদি সিম্পল হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস যদি করি, তখন এটা পরিষ্কার হয়ে যায় যেটা এটা বিটা থ্যালাসেমিয়া ওর আলফা থ্যালাসেমিয়া। তার মানে এটা রোগ নির্ণয়ের যে পদ্ধতিগুলো সেগুলো আসলে খুব জটিল না। তবে অনেক সময় একটু যেখানে কনফিউশন থাকে কোনো ইলেকট্রোফোরেসিস, এইসব ক্ষেত্রে আমরা ডিএনএ টেস্টের কথা বলি, থ্যালাসেমিয়া ডিএনএ টেস্ট করতে যাই, কিন্তু রুটিনলি আমরা টেস্টগুলো করতে যাই না, বিকজ এই পরীক্ষাগুলো সব জায়গায় হয় না, দুই একটা সেন্টারে বাংলাদেশে হয়। আরেকটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনি বলছিলেন যে বিপুল সংখ্যক মানুষ ক্যারিয়ার থাকে, তাদেরকে আসলে নির্ণয় করার কি কোনো পদ্ধতি আছে কিনা? আসলে এটা প্রিভেনশনের, যদি আমরা তো সাধারণত একটা প্রিভেনশন করতে গেলে আমরা বলে থাকি যে একটা স্ক্রিনিং প্রোগ্রাম হাতে নেওয়ার জন্য, কারণ মানুষ যখন জানবে না যে আমি বাহক, তখন সে তো আরেকটা বাহককে বিয়ে করতেই পারে, জেনে বা না জেনে। তো অথবা দেখা যাবে তার 4টা সন্তানের মধ্যে একটা সন্তান অথবা দুটোর মধ্যে দুটোই থ্যালাসেমিয়া আক্রান্ত হতে পারে। তো এই জন্য আমরা বলি যে স্ক্রিনিং প্রোগ্রামটা হাতে নেওয়ার জন্য। এবং আমরা বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির মাধ্যমে গতবারে একটা পাইলট স্টাডি করেছি, এবং 3টা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে করে দেখা গিয়েছে তাদের কত পার্সেন্ট, এই 10%, 11% থ্যালাসেমিয়ার বাহক। তো তাদেরকে আমরা কিছুটা ওরিয়েন্টেশন করলাম, অ্যাওয়ারনেস ডেভেলপ করলাম। তো আমাদের কয়েকটা পদ্ধতি নিতে হবে থ্যালাসেমিয়ার এই প্রিভেনশনে যদি করতে চাই তাহলে। আর গভর্নমেন্টের পক্ষে তো 17 কোটি মানুষ করা সম্ভব না, তার জন্য করতে হবে হাই রিস্ক গ্রুপ যারা, তাদেরকে সিলেক্ট করতে হবে, যেমন যারা স্কুল কলেজে পড়ে, যারা প্রেগনেন্ট মহিলা, অথবা প্রিনেটাল ডায়াগনোসিস হিসাবে, এদেরকে যদি আমরা ফোকাস করি তাহলে হয়তো একটা ছোট্ট একটা গ্রুপটাকে আমরা স্ক্রিনিং করলে হয়তো প্রিভেনশনে যেতে পারবো। জি, অনেক ধন্যবাদ। So we are talking about the screening programs and all these. So in Singapore, do we have any such screening programs to detect the traits or carrier? Well, yes, and the screening program is largely at the antenatal screening of pregnant women. Okay, all the pregnant mother gets this screening? All the pregnant women will get a full blood count, or a complete blood count, where we will be looking at the presence of anemia. Microcytosis means the red cells are smaller in size, or any other indicators. If the size of the red cell is measured by a parameter called MCV, we also look at MCH, which also gives an indication of the amount of hemoglobin inside. If there's any situation whereby it is suspected because of either anemia or the small size of the cell, if we've excluded other things like iron deficiency, that particular pregnant expectant mother will get a specialized test called HP electrophoresis for the diagnosis of thalassemia. If the thalassemia is found within the mother, or if there's a reason to suspect and confirm that the mother is thalassemia, the father will be screened. And the reason for the father being screened is to see whether the father carries the same type of thalassemia as the mother. And in situations whereby if both parents are found to be positive for the same type of thalassemia, because if you have alpha thalassemia and the father is alpha thalassemia, then the genetic counseling process comes in as to whether the couple would like to further test the baby to see whether the baby has got a severe form of thalassemia or not, right? In situations whereby the mother is found to be thalassemic but the father is normal, then usually no further testing is done, because at most the baby will be just carrier. It will just be a carrier and there will be a minor. So I think that has been relatively effective in our Singapore setting, and with our population, resident population of about 4 million people in Singapore, the number of live births with severe thalassemia major per year is actually very few. It's probably less than a handful of patients are born, because
it's been screened, and in many of these And situations, taken care of before the birth. yes, the parents may decide on termination of pregnancy if it is found to be thalassemia major. আচ্ছা, এখানে একটু বলে রাখি যে আমাদের দেশে যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া খুব কমন, তো থ্যালাসেমিয়ার যে আমরা ব্লাড পিকচার পাই তাতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সাথে একটা কনফিউশন হতে পারে, এবং বাচ্চাদের এবং মহিলাদের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া খুব কমন। তাই আমাদেরকে ইলেকট্রোফোরেসিস করার আগে একটু আয়রন প্রোফাইল অথবা ফেরিটিনটা করতে হবে, করে যদি আয়রন লেভেলটা কম থাকে এটাকে সাপ্লিমেন্ট দিয়ে তারপরে ইলেকট্রোফোরেসিস করলে অ্যাকুরেট রেজাল্ট আসবে। আদারওয়াইজ একটা কনফিউশন তৈরি হতে হবে ডায়াগনোসিসের মধ্যে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যারা ক্লিনিশিয়ান। জি, থ্যালাসেমিয়া কি এবং কিভাবে হয়, কি কি লক্ষণ নিয়ে হয়, সেগুলি নিয়ে আলোচনা করছিলাম। এবারে যে একটু জানতে চাই যে থ্যালাসেমিয়ার চিকিৎসা কি খুব জটিল, কিংবা থ্যালাসেমিয়ার কি চিকিৎসা আছে? হ্যাঁ, ডেফিনেটলি চিকিৎসা থ্যালাসেমিয়া রয়েছে। এটা আসলে দুই ধরনের থাকতে পারে, এটা সাপোর্টিভ চিকিৎসা আর একটা হলো নিরাময়যোগ্য চিকিৎসা। তো সাপোর্টিভ চিকিৎসাতে ব্লাড ট্রান্সফিউশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ রোগীরা তো রক্ত শূন্যতাই নিয়ে আসে, তার সিভিয়ারলি অ্যানিমিক নিয়ে আসে, পার্টিকুলারলি যারা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া বা থ্যালাসেমিয়া মেজর যেটাকে বলে থাকে। তাহলে থ্যালাসেমিয়া ট্রান্সফিউশন দেওয়ার জন্য একটা টার্গেট থাকে। কেন আমরা দেব? আমরা চাই যে এক্সট্রা মেডুলারি ইরিথ্রোপোয়েসিস যেটা হয় এটাকে বন্ধ করা, এইটা কমায় রাখার জন্য একটা টার্গেটে ব্লাড ট্রান্সফিউশন দিয়ে একটা টার্গেটে পৌঁছতে হবে। সাধারণত 11-12 পর্যন্ত বা 13 পর্যন্ত রাখতে হবে, 9 অথবা 8.5 আসলেই যাতে আমরা ট্রান্সফিউশনটাকে দিতে পারি। তো ব্লাড ট্রান্সফিউশন একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি, অবশ্যই সাপোর্টিভ। এবং এরপরে আসতেছে যে এই যে ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার পরে দেখা যাবে যে 1-1.5 বছর বা 2 বছর পরে তার শরীরে অনেক আয়রন জমে যাচ্ছে। তো এই আয়রনগুলো আবার বিভিন্ন অর্গানে, পার্টিকুলারলি এন্ডোক্রাইন অর্গান, লিভার এবং হার্টের মধ্যে জমা হয়, বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। এই কমপ্লিকেশনটাকে বন্ধ করার জন্য আমাকে আবার চিলেটিং এজেন্ট দিতে হবে, মুখে পাওয়া যায়। চিকিৎসা। তো এইগুলো যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে একটা বাচ্চা সুন্দরভাবে, তার স্পিনটা বড় হবে না, গ্রোথটা ভালো হবে, অ্যাপিটাইটটা ভালো থাকবে, এতে চেহারার পরিবর্তন হবে না। এইগুলো যদি ঠিকমতো না হয় তাহলে কিছু সাপ্লিমেন্টও আমার দেওয়ার সুযোগ আছে, এটা ফলিক অ্যাসিড আমরা দিয়ে থাকি। এছাড়া আজকাল কিছু রোগীকে আমরা হেমোগ্লোবিন F বৃদ্ধি পেয়ে রক্ত যাতে কম লাগে তার একটা ওষুধ দিয়ে থাকি, যেটাকে আমরা বলি হাইড্রোক্সিউরিয়া, যেটা সিকেল সেলে ব্যবহার করা হয়, কিন্তু আমাদের দেশে হাইড্রোক্সিউরিয়া আমরা দিয়ে অনেক সময় ভালো ফল পাই, হেমোগ্লোবিনটা একটু বাড়া যায়। আরেকটা ড্রাগ ট্রায়ালের মধ্যে আছে কিন্তু আমাদের দেশে প্রায়ই ব্যবহার করি, থ্যালিডোমাইড নামে, ইমিউনো মডুলেটরি ড্রাগ। এই দুটি ড্রাগ আমরা ব্যবহার করে দেখেছি, সব রোগীর না, কিছু রোগী হয়তো 30-40 রোগীর বেলায় হেমোগ্লোবিনটা 8-9 করতে পারি, তো ট্রান্সফিউশনটা তার কম লাগতেছে। এছাড়া যদি আমরা আরেকটা নতুন ড্রাগ আসছে আমাদের দেশে নাই, সেটা লোসপিটারসেপ্টামে, যেটা 18 বছর বয়স থেকে দেওয়া যায় চামড়ার নিচে, 3 সপ্তাহ পর দিতে হয়, তাহলে ট্রান্সফিউশন তার লাগে না। এটা যদিও বেশ ব্যয়বহুল এবং সবের পক্ষে সম্ভব না, কিন্তু এগুলোর কোনোটাই কিন্তু নিরাময়যোগ্য না, রোগ থেকেই যাচ্ছে। তাহলে আমাদেরকে ফুললি কিউরেটেবল যদি ওষুধ দিতে হয় সেটা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। এইটা হয়তো আমরা কথা বলবো, এটা সুযোগ রয়েছে। ধন্যবাদ। So, Dr. Ang, we are talking about the treatment modalities. So, Dr. Amir Khan said that the curative modality is the bone marrow transplantation. So, I'll ask you regarding bone marrow transplantation and its role in treating thalassemia. Yes, I mean, bone marrow transplant is effectively the only treatment option available to provide a cure for patients with severe thalassemia. In particular, I think bone marrow transplant is largely used for patients with beta thalassemia. Because the majority of patients with severe thalassemia are the beta thalassemia groups of patients. Alpha thalassemia, the most severe forms usually they die in utero or before they are born, and the hemoglobin H, which is the intermediate one, are usually in the intermediate. They may or may not require transfusion, but the severity of the condition is much less than compared to beta thalassemia. What the role of the stem cell transplant in the treatment of thalassemia is to be able to replace the stem cells in the bone marrow with the donor cells, which are capable of producing normal globin chains for the patient. So, like any other bone marrow transplants for patients going for thalassemia, the space has to be created for the donor cells to go in, and that usually involves giving the patient what we call conditioning chemotherapy
before the donor stem cells is given to the patient. Now, when done for patients, the optimal age for stem cell transplant for patients is usually before the patient accumulates significant amount of iron in their body. So the normal cutoff for is to do it earlier in the life of a patient, usually below 14 years old. Probably once they're above between the age of about 5 to about 14 years old, it's probably about the best time, because they're getting a little bit bigger and they're able to more tolerate the treatment that is given to them. And they have not... So we'll wait for 14 years age. 14 years is probably the maximum. We can actually do it earlier for the patient. The problem, of course, of doing patients older than that age is that unless they're very well chelated, the accumulation of iron builds up and there are other organ failures, and the complications associated with the transplant is going to be higher in groups of patients who are older. So, but in patients where we are able to do a stem cell transplant for beta thalassemia patients, it offers a chance of cure. And I personally myself have seen patients coming back for follow-up who have been given a transplant who are otherwise normal. You wouldn't know that they have thalassemia unless they've given the history. And the reason why they do so well because they've undergone a successful stem cell transplant when they were children. প্রিয় দর্শক, ডক্টর আং যেটা বলছিলেন সেটা হচ্ছে যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কিন্তু থ্যালাসেমিয়ার একটা পূর্ণ চিকিৎসা হতে পারে এবং সেটা যত কম বয়সে করা যায় সেটা তত ভালো, এবং 14 বছর বয়সের পরে করলে বরং নানা ধরনের জটিলতার আশঙ্কা বাড়ে। আরেকটা জিনিস তিনি বলছিলেন যে স্টেম সেল ট্রান্সপ্লান্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হতে পারে এই চিকিৎসার, এবং যেটাও কিওরকে বাড়িয়ে দেয় বা রোগ মুক্তিকে সুনিশ্চিত করে। ডক্টর এম এ খান, আমরা চিকিৎসা নিয়ে মোটামুটি শুনলাম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এটাকে প্রতিরোধ করা সম্ভব কিনা। প্রতিরোধ করার দিকে আমাদের যেতেই হবে। আমরা প্রতিরোধের জন্য কয়েকটা বিষয় চিন্তা করতে পারি। সবচেয়ে বড় যদি আমরা সাইপ্রাসের মডেলটাকে যদি আমরা ফলো করতে পারি, সাইপ্রাসে কী হয়েছিল? সাইপ্রাসে দেখতে পাই যে একসময় তাদের 33% কেরিয়ার ছিল। ওইখান থেকে এখন তাদের কি হচ্ছে? এখন তাদের একটা থ্যালাসেমিয়া বেবি জন্ম নিচ্ছে না। তাহলে কীভাবে তারা 1976 সালে প্রথম তারা শুরু করে কেরিয়ার ডিটেকশন করা। তারপরে তারা কেরিয়ার টু কেরিয়ার বিয়ে আইন করে বন্ধ করে দিল। তারপরে যেসব যাদের সাথে কেরিয়ার আইনগত বন্ধ করে না, কিন্তু প্রি ম্যারিটাল টেস্টটা বাধ্যতামূলক করেছিল। কিন্তু কেউ যদি কেরিয়ার বিয়ে করে ফেলে তখন প্রিন্টাল ডায়াগনোসিসটা তারা করে সেই পেটে শিশুটাকে, গর্ভবতী শিশুটাকে সে শনাক্ত করলো যে সে তখন তার অপশন থাকে যে অ্যাবর্শনে যাবে কি যাবে না। এইভাবে তারা থ্যালাসেমিয়া বেবি জন্মটাকে নিয়ন্ত্রণ করে ফেললো। তাহলে আমাদেরকে যদি আমাদের প্রিভেনশনে যেতে হয়, এগুলো যেতে হবে। অ্যাওয়ারনেসটা একটা বড় গুরুত্বপূর্ণ, কারণ স্কুল কলেজে পাঠ্যপুস্তকে এই থ্যালাসেমিয়া কারিকুলামের ঢুকাতে হবে, আর অ্যাওয়ারনেসের কোনো বিকল্প নাই। তাহলে আমরা যদি এইগুলো পদক্ষেপ নেই, ইনশাল্লাহ আমরা হয়তো এবং লম্বা একটা পদক্ষেপ নীতিমালা করতে হবে থ্যালাসেমিয়া প্রিভেনশনের জন্য। So, Dr. Ang, we're talking about the prevention. So, how do you prevent thalassemia in your country? Is there any couple counseling or marriage counseling? Well, yes. I think the most effective strategy to reduce the burden of the condition. And when you say the burden of the condition is the number of patients who requires transfusion, or what we call a transfusion-dependent thalassemia. I think the best strategy is with genetic counseling. That starts off with telling everyone who has been diagnosed as being a carrier of the potential for bearing children with more severe forms of the thalassemia if they have a spouse who carries the same type of thalassemia. And I think the other strategy, of course, is, as I mentioned earlier on, antenatal screening for all pregnant women, such that the silent carrier who have not been detected before are able to be identified. And then, when that happens, then there is at least some avenues for a discussion with the couple for an anti-diagnosis of severe thalassemia, such that a decision can be made consciously by the couple as to whether they would want to carry on with the pregnancy, or whether for them a termination of pregnancy would be an option for them. To reduce the chances of live births with severe thalassemia or thalassemia major.
প্রিয় দর্শক, ডক্টর আং যেটা বলছিলেন সেটা হচ্ছে যে সিঙ্গাপুরে ওনারা বিভিন্ন ধরনের কাউন্সিলিংয়ের মাধ্যমে এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই আসলে এটা অনেকটাই কমিয়ে এনেছেন বা শূন্যের কোটায় নামিয়ে এনেছেন। উই আর অ্যাকচুয়ালি এট দ্য লেট স্টেজ অফ দ্য প্রোগ্রাম, সো very last comment from both of you, so Professor M.A. Khan. আমাদের দেশে সব ধরনের চিকিৎসাই রয়েছে থ্যালাসেমিয়ার জন্য, তবে আমরা বেশি গুরুত্ব দিব থ্যালাসেমিয়া প্রিভেনশনের দিকে, কারণ মধ্য আয়ের দেশে প্রচুর আর্থিক ব্যয় হবে যদি আমরা থ্যালাসেমিয়া সংখ্যা এভাবে বাড়তে থাকে আমাদের দেশে। তাই জন্য প্রিভেনশনের দিকে নীতিমালা এবং জোর দেওয়ার জন্য আমি সরকারকে অনুরোধ করব, সেই সঙ্গে যাতে থ্যালাসেমিয়া চিকিৎসাটা সব অ্যাটলিস্ট জেলা পর্যায়েও পাওয়া যায় সেটার ব্যবস্থা করার জন্য। So last comment. Well, I think for our role as doctors is to try to identify as many patients who carry thalassemia as possible and provide the necessary medical information that they need in order to decide for having children. And in situations where parents give birth to patients, to children with thalassemia major, it is for us to support them as much as possible by providing them what we think is optimal care, which includes transfusions, adequate amounts of transfusions, removal of iron as necessary, and in suitable patients who have an option for donors to provide them with a stem cell transplant, to do the necessary transplant. And in future, we hope that technology will improve such that newer treatment, like for example, gene therapy or gene editing might be viable for people with thalassemia. So there is a lot of hope and scope in the future for people with thalassemia. So thank you very much, both of you, Dr. M.A. Khan and Dr. Ang. Thanks for joining our program. Most welcome. প্রিয় দর্শক, আপনারা যখন থ্যালাসেমিয়া শুনলেন, থ্যালাসেমিয়া সম্পর্কে জানলেন এবং থ্যালাসেমিয়া কীভাবে হয় এবং এটা প্রতিরোধ কীভাবে করতে পারি সেটা জানলেন। আমরা আশা করব যে আপনারা এই জ্ঞানটুকু নিয়ে আপনাদের পরিবারে এবং আপনাদের যারা পরিচিতজন রয়েছেন তাদের সবাইকে সচেতন করবেন, যাতে আমরা আর কোনো থ্যালাসেমিয়া বেবি বা থ্যালাসেমিয়া শিশু জন্ম না দিই এবং থ্যালাসেমিয়া মুক্ত একটা দেশ করতে পারি। সবাই ভালো থাকবেন, এই কামনা শেষ করছি। অনেক ধন্যবাদ।